সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমরা অনলাইন ক্লাস করছি। অনলাইন ক্লাস পরিচালনায় আজকে আমি আইনুন নাহার প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়ের সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পত্র হতে আমরা দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ এই অধ্যায়টি নিয়ে পড়ছিলাম। এই অধ্যায় হতে এর আগে আমি তোমাদেরকে ব্যবসায় উদ্যোগ, শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায় উদ্যোক্তাকে উদ্যোগ কি এইসব বিষয়গুলো আমি তোমাদেরকে নিয়ে একটা ক্লাস করেছি। আজ আমি তোমাদেরকে ব্যবসায়ে উদ্যোগের বৈশিষ্ট্য এবং ব্যবসায় উদ্যোগের কার্যাবলী এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসায়ী উদ্যোগ বিষয়টা যখন আমি তোমাদেরকে আলোচনা করছিলাম তখন এর অনেকগুলো বৈশিষ্ট্যই আমি কিন্তু তোমাদের সাথে তখন আলোচনা করে ফেলেছি। তারপরও আজকে কাঠামোগতভাবে একদম সুশৃঙ্খলভাবে আমি তোমাদেরকে একটা ফ্রেম আকারে তৈরি করে দিয়েছি যে একটা ব্যবসায়ী উদ্যোগের কি কি বৈশিষ্ট্য থাকে। একইভাবে আমি তোমাদের একটা ব্যবসায়ী উদ্যোগের কি কি কার্য সম্পাদন করে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলো এবার আমরা মূল ক্লাসটা চলে যাই। প্রথমেই আসি ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্য একটা আমরা যখন ব্যবসায়ী উদ্যোগ সম্পাদন করব বা উদ্যোগের ব্যবসা ক্ষেত্রে যখন নতুন কোনো কর্ম প্রচেষ্টায় নিয়োজিত হব তখন সেইখানে কি কি বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো আমরা। সবার প্রথমে বলছে যে মুনাফা অর্জনের সাথে সংশ্লিষ্ট। কি বললো? মুনাফা অর্জনের সাথে সংশ্লিষ্ট। ব্যবসায় উদ্যোগ বিষয়টা কিন্তু মুনাফা অর্জনের সাথে সংশ্লিষ্ট। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি সবজি চাষ করছি, আমার প্রতিবেশীও সবজি চাষ করছেন। তিনি চাষ করছেন কি উদ্দেশ্যে? বিক্রির উদ্দেশ্যে। আর আমি চাষ করছি শুধুমাত্র আমার শৌখিনতা বা আমার মনের ইচ্ছা থেকে। তাহলে এই দুটো বিষয়ের মধ্যে ওনার কাজ, ওনার যে ব্যবসা উদ্যোগ, যে নতুন কাজটি, ওনার কাজটিকে আমরা ব্যবসায় উদ্যোগের আওতাভুক্ত করব আর আমার কাজটিকে শুধু উদ্যোগের আওতাভুক্ত করব। কারণ উনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করছেন, আমি কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে করছি না। তাহলে মুনাফা অর্জনের সাথে ব্যবসায় উদ্যোগের একেবারে প্রত্যক্ষ একটা সম্পর্ক আছে। এটা কিন্তু মুনাফা অর্জন জন্যই কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু সেটা ব্যবসায় উদ্যোগ আওতাধীন আসবে। তা না হলে সেটাকে আমরা ব্যবসা উদ্যোগ বলবো না, সেটাকে আমরা তখন শুধুমাত্র উদ্যোগের আওতাধীন নিয়ে যাব। তারপর বলছি যে নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত। নতুনত্ব থাকতে হবে, নতুন কিছু। যেমন বললাম যে উনি ওনার পতিত জমিতে সবজি চাষ করছে, একইভাবে আমিও আমার পতিত জমিতে সবজি চাষ করছি। সম্পূর্ণ নতুন ভাবে একটা কাজ, যে জমিটা কখনো আগেই ব্যবহৃত হতো না, শুধু এমনি পড়ে থাকতো, সেই জমিটাকে আমরা এখন দুজনে দুটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করছি। তাহলে একটা নতুন কাজ। ব্যবসায় উদ্যোগে সবসময় একটা নতুন চিন্তা ভাবনা, নতুন কাজ, নতুন বাজার, নতুন পণ্য, নতুন সেবা, এই সকল বিষয়গুলি নিয়েই কিন্তু থাকে। একটা নতুনত্ব থাকতে হবে। তারপর বলছে যে কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ। যখনই ব্যবসায় উদ্যোগে যখন সফল হবে তখন কি হয়? একটা বিশেষ সম্মান লাভ করা যায়। তুমি যদি উদ্যোগে সফল হও, তুমি খুব বেশি থেকে বেশি হলে একটা বাহবা পাবা বা ভালো এরকম কিছু কমেন্টসমেন্ট হয়তো পাবে বা তোমার নিজের একটা আত্মতৃপ্তি হয়তো অনুভূত হবে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে তুমি যদি সেই সফলতাটা অর্জন করো তাহলে কিন্তু তুমি একটা বিশেষ সম্মান লাভ করবে তোমার পরিবারের কাছে, তোমার সমাজের কাছে, তোমার ব্যবসায় প্রতিষ্ঠানটি ও রাষ্ট্রের কাছে একটি পরিচিতি পাবে, একটা সম্মান পাবে। কারণ এটির সাথে কিন্তু অর্থনৈতিক বিষয়টা জড়িত থাকে। তারপর বলছে যে উৎপাদনের উপকরণ সমূহ সংগ্রহ। আগে বলেছিলাম যে ব্যবসায়ী উদ্যোগে কিন্তু উৎপাদনের যে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, যন্ত্রপাতি, এই সকল বিষয়গুলো, এই সকল জিনিসগুলো কি করে?
উপকরণগুলো, উৎপাদনের এই উপকরণগুলো একত্রিত করে। একত্রিত করে কি রেখে দেয় একটা রুমে, তাহলে হয়ে গেল ব্যবসা উদ্যোগ? না, বিষয়টা হচ্ছে যে একত্রিতকরণ করে সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করে। যথাযথভাবে ব্যবহার করা ছাড়া প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। আর যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে নাই বা পৌঁছালাম, তাহলে তো সেটাকে উদ্যোগও বলা চলে না, ব্যবসা উদ্যোগ তো বলা যাবেও না। সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য উৎপাদনের যে উপকরণ সমূহ সেইগুলো একত্রিত করে এবং সেইগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে। কে নিশ্চিত করে? ব্যবসায়ী উদ্যোগ। ব্যবসায়ী উদ্যোগে অবশ্যই উৎপাদন উপকরণ সমূহ একত্রিতকরণ করা হবে এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। তারপর বলছে যে ব্যবসায়ী উদ্যোগ হচ্ছে একটা সৃজনশীল কাজ। অবশ্যই একটা সৃজনশীল কাজ। এর আগে বলেছিলাম যে ব্যবসা উদ্যোগ হচ্ছে একটা সৃজনশীল কাজ, আর প্রত্যেকটা মানুষই সৃজনশীল। তাদের সৃজনশীলতার ধরন হয়তো আলাদা, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো সৃজনশীলতা লুকিয়ে থাকে। তারপর বলছি যে এই সৃজনশীল কাজগুলো কিন্তু নতুনত্ব সৃষ্টি করে, সম্পূর্ণ নতুন কিছু তৈরি করে। অন্যরা কি করছে তার দেখে দেখে ডুপ্লিকেট কিছু করে না, সেটা কিন্তু সৃজনশীলতা হলো না। আবার অন্যেরা কিছু করছে, অন্য আরেকজন কিছু করছে, দুইজনটা মিক্সচার করে আমি আবার একটা নতুন কিছু করলাম, সেটাও সৃজনশীলতা হতে পারে। সেখান থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে সেটা হয়তো সৃজনশীলতার আওতাধীন হতে পারে। তবে অন্যটা দেখে দেখে যদি নিজের মতো করি, ওর মতো দেখে দেখে যদি আমারটা করি, তাহলে সেটা সৃজনশীলতা হবে না, সেটা হবে কপি করা। তাহলে আমরা বলছি যে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যে ব্যবসা উদ্যোগ অবশ্যই সৃজনশীল হতে হবে, সৃজনশীল যে কোনো কর্মকাণ্ড। আচ্ছা, তারপর বলছে যে শূন্যতা পূরণ জনিত কাজ। ব্যবসা উদ্যোগ সবসময় খোঁজে মানুষের কোন বিষয়টার মধ্যে শূন্যতা আছে, মানুষের কোন জিনিসটা প্রয়োজন, মানুষের কোন ছোট বড় ছোট মাঝারি কোন বিষয়টার মধ্যে মানুষের শূন্যতা আছে, সেই বিষয় শূন্যতাগুলো অনুধাবন করে সেই মতেই কিন্তু কি করে এই ব্যবসা উদ্যোগ নতুন নতুন পণ্য তার সৃজনশীল প্রতিভা দিয়ে তৈরি করে এবং বাজার দখল করে। তারপর বলছে যে ঝুঁকি, অবশ্যই ঝুঁকি থাকতে হবে এবং সেটা কিরকম ঝুঁকি তাও বলেছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি গ্রহণ হতে হবে। এমনি যদি কোনো ঝুঁকি গ্রহণ হয়, যদি বলি এখন হঠাৎ করে কোথাও অগ্নিকাণ্ড লেগে গেল, তো ঝুঁকি নিয়ে যদি কোনো শিশুর প্রাণ বাঁচায়, তাহলে আমি কি ব্যবসায় উদ্যোক্তা হয়ে গেলাম বা আমি ব্যবসা উদ্যোগের কাজ করে ফেললাম? তা না, হতে হবে মুনাফা বা আর্থিক বিষয়, যেখানে আমি যে কাজটা করলে আমার ঝুঁকি আছে কিন্তু আবার মুনাফা বা লাভ হওয়ার সম্ভাবনা থাকে, সেই কাজে ঝুঁকিটা গ্রহণ করতে হবে। আবার অন্য সামাজিক দায়িত্ব পালনের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা না। আচ্ছা, তারপর বলছে যে অর্থনৈতিক সুযোগ কাজে লাগানো। অর্থনৈতিক সুযোগটা কাজে লাগাতে হবে। অর্থনৈতিক বিষয়বলীগুলো, অর্থনৈতিক সুযোগগুলো কিন্তু সব সময় আসে না, যখনই আসে তখনই কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হয় এবং এই সুযোগগুলো কখন আবার ফিরে আসতে পারে সেটারও একটা পূর্ব অনুমান ধারণা করে সেটার জন্য কিন্তু প্রস্তুত হয়ে থাকতে হয়। অর্থাৎ অর্থনৈতিক কোনো সুযোগ, ছোট বড় মাঝারি যে কোনো সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। উদ্যোক্তারা কখনোই সেই সুযোগগুলো হাতছাড়া করে না, কারণ এটা বলে যে সময় যেমন চলে গেলে আর ফিরে আসে না, সুযোগও তেমনি চলে গেলে আর ফিরে আসে না। তাই সুযোগের সদ্ব্যবহার করতে হয়। এই অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো কাজে লাগানো কিন্তু ব্যবসা উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য। শেষটা করি, সেটা হচ্ছে যে অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ। যাই কিছু বলি, এত কিছু যাই বললাম, সবই কিন্তু নিরর্থক হয়ে যাবে যদি আমি সামাজিক এবং অর্থনৈতিক কল্যাণের জন্য যদি কাজ না করি। আমি যতগুলো কাজের কথা বললাম সেইগুলো সবই যদি সমাজের বিপক্ষে যায়, সেগুলো সবই যদি অর্থনৈতিক কল্যাণের জন্য না হয়ে অর্থনৈতিক অকল্যাণ ডেকে নিয়ে আসে, তাহলে কিন্তু সেটা কোনোটাই ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না। মনে করি
আমি বললাম যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ঝুঁকি গ্রহণ আছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরকম কাজগুলোকে আমরা সাধারণত নতুন নতুন কিছু চিন্তা ভাবনার কাজগুলোকে আমরা ব্যবসা উদ্যোগ বলছি। এখন এই কাজগুলো কোনোটাই যদি সমাজের পক্ষপাতী না হয়, সেগুলো যদি সমাজ বিরোধী কোনো কাজ হয়, তাহলে কিন্তু তার কোনোটাকেই আমরা ব্যবসা উদ্যোগ বলতে পারবো না। তাহলে উদ্যোগ হতে হবে মানুষ বান্ধব, পরিবেশ বান্ধব, সমাজ বান্ধব, এবং মানুষ, পরিবেশ, সমাজ এগুলো নিয়েই কিন্তু আসলে ব্যবসা অন্য কাউকে নিয়ে হয় না, ব্যবসায়ী মানুষদেরকে নিয়েই হয়। তো এদের ভালো দিকটা রেখেই কিন্তু করতে হবে। আর সেটাকে যদি আমরা করতে না পারি, তাহলে কি আমরা সেটাকে ব্যবসা বা শিল্প উদ্যোগ বা বাণিজ্য বা শিল্প কোনোটাই বলতে পারবো না। সবকিছুই কিন্তু পরিবেশ বান্ধব, সমাজ বান্ধব হতে হবে। তাহলে আমরা আজকে দেখলাম ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো। ব্যবসা উদ্যোগের যে বৈশিষ্ট্যগুলো আমি পড়িয়েছি, সেগুলোর সাথে মোটামুটি ভাবে কার্যাবলীগুলো অনেকটা মিল রয়েছে। তো আমি তোমাদের এখন আজকে উদ্যোক্তার কার্যাবলী, ব্যবসা উদ্যোগের কার্যাবলীগুলো একটু দেখিয়ে দিই। সেগুলো হচ্ছে কি, এক, উদ্যোগ চিন্তার উন্নয়ন। উদ্যোগ কি করে? চিন্তার উন্নয়ন করে, নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন কিছু, নতুনত্ব, নতুন চিন্তা ভাবনার জন্য কি করে? উদ্যোগ কাজ করে। সব সময় যারা উদ্যোক্তা, সব সময় তাদের মাথার মধ্যে কাজ করে, আমি নতুন আর কি করব, আমি নতুন আর কি সৃষ্টি করব। সেই নতুনত্ব তাদের একটা উন্নয়নমূলক একটা নতুন চিন্তা তাদের মধ্যে সব সময় কাজ করবে। তারপর বলছে যে সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। আমি যে কাজটা করব সেটা কতটা সম্ভাবনা আছে সফল হওয়ার, সেটা নিশ্চিত হয়। আবার একই সাথে সেটা যাচাই বাছাই করে, যদি এই সম্ভাবনাটা শেষ হয়ে যায়, তাহলে আরেকটা বিকল্প কোন সম্ভাবনা তৈরি করে রাখাটাও কিন্তু এই উদ্যোগের কার্যাবলীর মধ্যে পড়ে। তারপর বলছি যে সংগঠিতকরণ ও নেতৃত্ব দান। উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোকে একত্রিত করে এবং সেগুলোকে যথাযথ কাজে প্রয়োগ করাকে আমরা বলছি সংগঠিতকরণ। এই সংগঠিতকরণের যে কর্মীরা থাকে, সেই কর্মীদেরকে সঠিক দিক নির্দেশনা দানকেও আমরা বলছি নেতৃত্ব দান। তাহলে সেই প্রতিষ্ঠানটাকে সুষ্ঠু এবং সেই প্রতিষ্ঠানের কর্মীদেরকে যথাযথভাবে পরিচালনা করাটাকে আমরা সংগঠিতকরণ ও নেতৃত্ব দান বলছি। বাজার সৃষ্টি, বাজার সৃষ্টি করে, নতুন বাজার সৃষ্টি করে। সবসময় নতুন পণ্য বাজারে আনার চেষ্টা করা হয়, নতুন নতুন পণ্য নিয়ে ভাবনা করা হয়। নতুন যে পণ্যটা আনলাম, সেই পণ্যটারই আবার বিভিন্ন সাইজ, রং, আকার, স্বাদ, ভিন্নতা নিয়ে এসে আবার কাজ করে। তাহলে নতুন বাজার সৃষ্টি, নতুন নতুন বাজারে আসলে ভোক্তারা কিন্তু খুব বেশি দিন একটা পণ্যের উপরে টিকে থাকে না। ভোক্তারা কিন্তু সবসময় তাদের রুচি পরিবর্তন হয়, সেই জন্য তাদের ভোগ করার মানসিকতাটাও পরিবর্তন হয়। তো সেই জন্য তাদের কি করে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হয়। সাফল্য, ব্যর্থতা, মূল্যায়ন। ব্যবসা উদ্যোগের কার্যাবলীর মধ্যে এটা পড়ে যে সেই কাজটা করলে কতখানি সফল হওয়ার সম্ভাবনা থাকে, কতখানি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই দুটো মাপকাঠি বিবেচনা করে এবং এই কাজটা কতখানি সেই ব্যক্তি গ্রহণ করতে পারবে, তার দক্ষতা, তার যোগ্যতা, তার প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান, বিভিন্ন বিষয়গুলির উপরেও আসলে কিন্তু অনেক ব্যবসায়ী উদ্যোগের ধারণা নির্ভর করে। তো সেই সম্ভাব্যতা যাচাই করে সফলতা, ব্যর্থতা মূল্যায়ন করা হয়। তারপর হচ্ছে যে নতুনত্ব সৃষ্টি, এটা আগেও বলেছি। দক্ষ ব্যবস্থাপনা, উদ্যোগের কার্যাবলীর মধ্যে আসলে একজন নেতা বা একজন ব্যবস্থাপক, আমরা যাই বলি না কেন, তার হাতে কিন্তু তার সঠিক নেতৃত্ব দান, তার সঠিক পরিচালনার উপরেই কিন্তু প্রতিষ্ঠানটা আসলে নির্ভর করে। আমরা যদি সেই ব্যক্তি সঠিক পথে, সঠিক দিক নির্দেশনা দান করতে পারে, সঠিক ব্যবস্থাপনা সেই প্রতিষ্ঠানে যথাযথভাবে প্রয়োগ করতে পারে, তাহলেই কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত হয়। তো
এই ব্যবসায়ের যে কার্যাবলীর মধ্যে আমরা দেখতে পাই একজন দক্ষ ব্যবস্থাপক কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কার্য অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে এবং সেই কার্যাবলীগুলো তার দক্ষতার সেই নৈপুণ্যতা তার প্রতিটা স্তরেই উনি সেটা প্রকাশ ঘটান এবং সেই দক্ষতার মাধ্যমে কিন্তু তার প্রতিষ্ঠানের এবং তার নিজের একেবারে উন্নতির শীর্ষে পৌঁছান। তাহলে বলতে পারি যে ব্যবসা উদ্যোগের কার্যাবলীর মধ্যে যে একজন দক্ষ ব্যবস্থাপক কিন্তু তার কাজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কথা হচ্ছে আমি তো নতুন নতুন উদ্যোক্তা, আমি কি ধরেই কি একজন দক্ষ ব্যবস্থাপক হয়ে যাব? না, দক্ষতা আসলে কারো অনেক বেশি কাজ করে অর্জিত হয়, কারো অল্প কাজেও দক্ষতা অর্জিত হয়। এটা হচ্ছে যার যার বেসিক বিষয়টার উপরে নির্ভর করে। তবে কেউ হয়তো যে অল্প কাজ, আমাদের সবসময় উচিত যে অল্প কাজ শিখেই নিজের মধ্যে দক্ষতাটা অর্জন করে নেয়া। তারপর বলছে সামাজিক দায়িত্ব পালন। ব্যবসায় উদ্যোগ অবশ্যই সামাজিক দায়িত্ব পালন করবে, যেটা এর আগেও বলেছি। এবং একইভাবে বলছে যে গবেষণা ও উন্নয়ন। এখন আমাকে বলতেই পারো ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে আমি কি গবেষণা করব আর কি উন্নয়ন করব। তোমাদের গবেষণা এবং উন্নয়ন হচ্ছে যে ভোক্তাদের নিয়ে, অর্থাৎ মানুষের চাহিদা, মানুষের রুচি, মানুষ কি চায়, মানুষের কোন বিষয়টা হলে মানুষের জন্য কল্যাণকর, মানুষের ভিতরে কোন শূন্যতাটা রয়েছে, মানুষ কিসের তৃপ্ত হবে, এই বিষয়গুলো কিন্তু গবেষণা করে চিন্তা ভাবনা করে খুঁজে বের করতে হয়। তাহলেই কিন্তু প্রতিষ্ঠানের যে কোনো একটা বাজার দখল করে নিতে অনেক বেশি সুবিধা হয়। আর সেটাই একটা ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ কার্যাবলী। তাহলে আজ আমি তোমাদের ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য এবং ব্যবসা উদ্যোগের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। একজন ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র অথবা ছাত্রী হিসেবে তোমাদের উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ, শিল্প উদ্যোগ, উদ্যোক্তা, এই বিষয়গুলি সম্পর্কে একদম সুস্পষ্ট একটা ধারণা থাকা দরকার। ব্যবসা কি, বাণিজ্য কি, শিল্প কি, উদ্যোগ কি, উদ্যোক্তা কি, শিল্প উদ্যোক্তা কি, একজন এই যে ব্যবসায় উদ্যোগের কার্যাবলীগুলো কি, এই বিষয়গুলি আসলে সঠিক এবং একেবারে সুস্পষ্ট ধারণা যদি না থাকে তাহলে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র বা ছাত্রী হিসেবে কিছুটা তো লজ্জার কারণই হয়। তো যাই হোক, আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। তোমরা সবাই নিরাপদে থাকবে এবং বাসায় সৃজনশীল এবং বহু নির্বাচনী 1 ঘন্টার জন্য হলেও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টি পড়বে, অনুশীলন করবে, বারবার চর্চা করবে। যে বিষয়টা বুঝতে পারবে না সেটাই আমাকে জানাবে, আমি তোমাদের সব সমস্যাগুলো একসাথে করে সমাধান করার চেষ্টা করব। 1টা 2টা 5টা যতটা ক্লাসে পারি। আর যদি স্বাভাবিক হয় সব পরিস্থিতি তাহলে দেখা হবে, তখন তোমাদের থেকে আমি অনেক বেশি পরীক্ষা নেব। তখন কিন্তু আমি ক্লাসে খুব কমই বুঝিয়ে দেব, সবার থেকে শুধু পরীক্ষায় নিব। তো সবাই প্রস্তুত থাকবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, সবাই বাসায় মন দিয়ে পড়ালেখা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।